আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজছে। কি নেশায় ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টদশীর ফোনের ছবি সহ নিজের নাম, আবির, আমার আবির, ডট 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 ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আটকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তোর ফোনে আছেই, তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বা কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণে মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টে কি হবে। মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামটার পেছনে থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসের ফাঁকে গল্প করছিল। গল্প না ঠিক, দু ভাই নিজের সুখ দুঃখের কথা শেয়ার করছিল। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করল, কি রে, কি হয়েছে তোর, শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘ মাকে নিয়ে আবার কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে, আহারে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানভীরটা তো ঠিকমতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। না হলেও কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। মোজাম্মেল খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসে, এটা দেখিস। সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরেতে বাড়ি ফিরে নিজের মতো চলে। এগুলো নিয়ে তো কিছুই বললি না। সেসব কথা বাদ দে। আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমে আবির দরজা দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমেদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো।
তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না বলেই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই। তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসলো। তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন, শোনো। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, 2 অফিস সামলাতে কি খুবই কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই। কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে। অফিস তো শেষই, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5-10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেলেন। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকল, এই শাহরিয়ার। শাহরিয়ার কাছে একটা দোকানে কি কিনছিল। আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? দুই ভাই সস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলে সুস্থ হয়েছ? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হসপিটালে পাঠিয়েছে আর এখন বাপ খবর নিচ্ছে, ভালোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে তোমাদের বাসা দূর হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছুই জানালে না। শাহরিয়ার শুধু বলেছে, না মানে? অমনি চোখ পড়ে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কি হলো? শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ, আসো ভেতরে, চা কফি খেয়ে যাও। শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতামই না। আবার অফিসে বসে চা কফি খাবো? আর মায়ের খেতে চাই না। শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙ্গুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতে আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠল, ছেলেটাকে মেঘের জন্য টিচার ঠিক করা হয়েছিল। তুমি আসার পরই তো পড়াতে গিয়েছিল। চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল করিনি। আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বলে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতে তো পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমেদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায়
গেল না, কল দিয়ে জানালোও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ, আর পড়াবে না। আজ সামনে পড়েছিল, জিজ্ঞাসা করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছা ছিল না, তাই হয়তো জানায়নি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্ত হতে পারে। আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজই বললাম, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ বেলকনিতে ছুটে গেছে। কয়েকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক পড়ছে না একটিবার। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল। মেঘ চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকি হাসল। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে, তৎক্ষণাৎ মেঘ মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয়, হুম। মেঘ একগাল হেসে বলল, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, নিয়ে যায় এসে। মেঘ দ্রুত নিজের রুমে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস, যাই পায় সব খেয়ে ফেলে। এজন্য মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে। মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জ্বলজ্বল করছে। ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলায় তার রেশমাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছে। 10-15 মিনিট পর আবির একটা সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে এসেছে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে। তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাই লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেন থামছেই না, বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাউনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, এভাবে হাসছিস কেন? মেঘ সরল স্বীকারোক্তি, আপনাকে দেখে হাসি পাচ্ছে। আবির বিরক্ত হয়ে বলল, এভাবে হাসছিস যে তোর টানারা ধরবো নে। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে।
আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সে টমাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল, ডুবে ডুবে ভালোবাসি, আপনি না বাসলেও আমি বাসি। মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবি তুলে নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন, রুমে যা। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না। আহ্লাদী কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই যে ললনা, যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্রেরো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলানা দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইয়ের সরুণ নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির চোখ বন্ধ করেই জবাব দিল, হুম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল, আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছা মিটলে রুমে যা। মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরোতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নেবই ইনশাল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছে। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুইজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুমি তো বন্যা? বন্যা বলল, জি ভাই। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসি ভাইয়া, ভালো থাকবেন, আসি মেঘ। কথাগুলো বলে বন্যা কোনোরকম পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো? মেঘ আহাম্মকের মতো চেয়ে প্রশ্ন করল, কেমন? আবির ঠাট্টা স্বরে বলল, তার ছেঁড়া। মেঘ ভ্রু কুঁচকে বলল, মোটেও না। মেঘ ভেংচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফোলালে প্যাঁচার মতন লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখ অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগের কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেলে মেঘ বলে, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শোধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে। এটা সে আবির ভাইকে কিভাবে বোঝাবে? আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয়। নিজেকে সামলাতে সর্বশক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়। আবির নিজের হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো। মেঘের দিকে চাইতে মেঘ ঘুরে
এগিয়ে বাইকে বসলো। আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়ল আবিরের পিঠে। নিজেকে সামলাতে সঙ্গে সঙ্গে দুহাতে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরল। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পড়ে গেলে ফেলে চলে যাব। মেঘ চুপচাপ আশেপাশে দেখছে। কত কত কাপল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে, কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে, আর কত মানুষ বাইকে রিকশাতে ঘুরছে। তাদের দেখে মেঘের মনে প্রেম অনুভূতি জাগ্রত হয়। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে অকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখল মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবির মুখের হাসিটা কয়েক সেকেন্ডেই বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বাইকটা শোরুমের সামনে এসে থামলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা এখানে কেন এসেছি? আবির নিরেট কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে এসেছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ঢুকতে গেলে বলল, পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমিষেই মিলিয়ে গেল। আস্তে করে বলল, আমি তো বাইক চিনি না, আর আমার পছন্দ ভাইয়ার কি ভালো লাগবে? আবির শক্ত কণ্ঠে বলল, তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালোর মধ্যে একটা পছন্দ কর, আমি তো আছি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, এত মানে বুঝতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকে ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে। অবশেষে দুইটা বাইক নিয়ে কনফিউজ। মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভন্যিতা ছাড়াই বলে উঠল, দয়া করে দুটা নেওয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল, আমারটা রেখে এই দুইটা নিয়ে নেই। মেঘ চিৎকার করে উঠল, না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসল। মেঘকে বলল তানভীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই কথাগুলো বলছে যা আবির শিখিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর চলে আসে। মেঘ তানভীরের হাতে দুটা চিলকুট দিয়ে বলল, যে কোনো একটা তোলো। তানভীর বনুর কথা মতো তাই করল। সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজ, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর। তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকেও ধন্যবাদ দিল। বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবে না? তানভীর হাসি মুখে বলল, অবশ্যই দিব, 1 মিনিট ওয়েট কর বনু। আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানভীর বিড়বিড় করে বলল, তোমার মতো আমিও ওনাকে প্রথম বাইকে বসাতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তৎপর স্বরে শোধালো, আমি কারে প্রথম বাইকে উঠিয়েছি? তানভীর ঠাট্টার স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া। আমায় বাইকে উঠাবে না বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। মিম আদিকে বাইকে ঘোরা বা দূরের কথা, আমাকে বাইক ছুঁতে
ছুতেই দাওনি। বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরেছ। বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পর আমায় তোমার বাইকে প্রথম উঠতে দিয়েছ। কি ভাবছ আমি জানি না? তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছ সেই দিনই আমার বন্ধু আমায় বলেছে। আবির নিঃশব্দে হেসে বলছে, আস্তে বল, ও শুনে ফেলবে। তানভীর আকুল স্বরে বলল, তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনাকে তো আনতেই চেয়েছিলাম, কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালালো। তানভীর সুস্থির ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও তো তোর বোনের মতনই হয়েছিস। ঠিক আছে, দেখছি। মেঘ আবিরের কাছে এসে শান্ত স্বরে বলল, তানভীরের আজকে কাজ আছে। কালকে পরীক্ষা দিয়ে তোর তাঁতছিড়া বান্ধবীকে নিয়ে রিকশা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো, কোথায়? আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করলে আবির ভাই রেগে গেছে। মেঘ লক্ষ্মী মেয়ের মতন বাইকের পেছনে বসে আছে। ঘণ্টাখানিক মেঘকে নিয়ে বাইকে ঘুরে ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটাতে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধু আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজলে নিজে কি হাল করেছিস মনে নেই? মেঘ একগাল হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু না। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশেপাশে দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেইনকোট পরার দরকার তোর, আর তুই তোর ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখে বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা। এতটুকু বলেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছিস ভিজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি না সেটা তখন বুঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নেই, তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব। বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছুটোছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। একসময় ভারী বর্ষণ শুরু হয়েছে। দুইজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন এক চুল নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক।
মেঘ আকাশপানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলছে তার আবির ভাইয়ের অজানায়। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটতে, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি। তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেও মনে শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা 2 কদম এগিয়েছে। মেঘ তখনও আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে 1 সেকেন্ড দেরি নেই মেঘের। এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল। অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চাইতেও 1000 গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। 24 ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘেই ঘুরপাক খায়। অষ্টাদশী কি ভাবে, কি চায় সবই আবির বুঝতে পারে, তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশে রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে। মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাচ্ছে না। এই বৃষ্টিনিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাজিবাজি ভাবতে ভাবতে আকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরেই মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগের থেকে গায়ের সাথে মিশে আছে। আবির ভাই জামার ওপরে দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদয়ে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধা আঙুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চেয়ে আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা 1 টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কিনা কে জানে। মেঘের মনের ব্যথা যেন 1 সেকেন্ডেই সেরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে 2 হাত
উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো। তারপর আবির তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘ ফোঁপানো বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগে আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতামসহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, বৃষ্টিতে ভেজা পিচঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণ চেহারায় চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে, গালে পড়া বৃষ্টির ফোঁটায় কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দিন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গ কারেন্টের শক খেয়েছে। এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃৎপিণ্ড ধুকপুকিয়ে বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তুলতে তার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইলেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নিরেট কণ্ঠে বলল, চুপ করে থাক। মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতেই মেঘ বলল, আপনি তখন না ধরলে পড়ে নিশ্চয়ই আমার মাথা ফাটত। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তোর কিছু হতে দিতাম না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখবো। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়েছে। কথাটার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শক্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশ করে আদা কুচি দিয়ে 2 কাপ লিকার চা নিয়ে এসেছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়ার এটা জীবনে প্রথমবার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ের পরতে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠে ডাকল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। আবির তখনও শীতল চাহনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শোধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টা জিনিস থেকে যে কোনো একটা বেছে নিতে বলা হয়, তুই কি করবি? আবির ভাইয়ের বলা এমন কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল গুছিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে একটা বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে?
মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞাসা করছে? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল, যেদিন তুই দুইটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি, মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে, সেই দিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকারি দিয়ে বলল, বাদ দে এসব। আরেক কাপ চা দিতে বলবো, তুই চা খাবি? তুই চা খা, আমি বাইকটা নিয়ে আসি। আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতন মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবেন না? আবির মৃদু হেসে উত্তর দিল, আসবো একটু পর। তুই সাবধানে রুমে যাস, আঙ্গুলে চাপ যেন না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করেছে। চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে, লিপস্টিক। আচ্ছা, আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হেজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিনের সামনে চলে আসে বৃথায় সে সাদামাটা ঘোরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে, তাই সেজেছে। পরীক্ষার শুরুর আগে বন্যাকে বলেছে তানভীর ভাইয়ার ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিকশা করে নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়ে ছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল। কাজল কালো সেই ডাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে, অন্তঃস্তরে শিহরণ জাগছে। বৃক্ষস্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমাকে ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা না নামতেই তানভীর রিকশার ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনে মাথা নাড়িয়ে না করল। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল, তানভীর বন্যার দিকে কেন? কংগ্রাচুলেশন। বন্যা হেসে উঠে বলল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকলো, ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছের একটা রেস্টুরেন্টে গিয়েছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে। মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের সুঠাম দেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যা আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুইজনই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হেজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুবই সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও
সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতাও মেঘের তুলনায় 1 ইঞ্চি কম হবে। হাসিটা মাত্রা অতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না। বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে। খাওয়ার শেষে বেরিয়েছে সবাই। মেঘ আর বন্যা দুইজনই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য। আবির এবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছুটা ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। তুই বন্যাকে বাসায় পৌঁছিয়ে দিয়ে তারপর যেখানে ইচ্ছা যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিররা যাওয়ার পরপরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, ওঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিকশা করে চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভাইয়া কি বলেছে? তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে, ওঠো। বন্যা আর কথা বাড়ালো না। হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো। পেছনের দিকে ধরে রেখেছে। তানভীর জীবনে প্রথম মেয়ে নিয়ে বাইক চালাচ্ছে, তাই একটু ভয়ে আছে। এর জন্যই এত জোরে বাইক চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, এটা কি? কি এতে? আচ্ছা। তানভীর শান্ত স্বরে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি তো নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে আবার বাইকে বসল। পিচঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব শান্ত মেয়ের মতন চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়া আর বোনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখে উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদুস্বরে শুধালো, আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো এতটুকু বলতেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমার বাসায় খেয়ে আসলাম। তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে এভাবে ভাইয়া ভাইয়া ডাকো। আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেয়েও তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে এসেছে। বন্যা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারবো। কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও, আর পড়াশোনা করো ঠিক মতো। আল্লাহ হাফেজ। বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুটা স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেই দিকে। তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়াহুড়া কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে। এজন্যই মেঘ জিজ্ঞাসা করছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীতু হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাবি? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন একটু ঢুকি, ভালো না লাগলে চলে যাব। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের
আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে, এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহুদূর। মেঘ সেই হাত ধরা দেখেই গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, ছোট বাচ্চা নিয়ে এসেছে, বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, বেশ কয়েকটা কাপেলও দেখছে হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতেই লজ্জায় দুই গাল লাল হয়ে গেছে, ঠোঁটে মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে এসেছে, মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে, একবার আবির ভাইকে দেখছে, আবার আশেপাশে দেখছে। আবির আচমকা ডেকে উঠল, তাকা এদিকে। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠল, তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রু কুঁচকিয়ে শান্ত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ মুখ ভোঁতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর বলল, কই সেজেছি? শুধু কাজল আর। এতটুকু বলতে আবির বলল, শুধু কাজলটাও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়া আমি ছাড়া আর কেউ পড়তে দেব না, আর কাউকে পড়তে দেব না। ওটা দেয়নি। মেঘ আহ্লাদী কণ্ঠে শোধালো, কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরের গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতন লাগছে। এর জন্যই বলছি, কাজল পরে রাস্তাঘাটে মানুষকে ভয় দেখাস না। মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবিরের দিকে চেয়ে আছে, চোখের পানি টইটুম্বর হয়ে গেছে, পল্লব ঝাপটালেই গাল বয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, বিরক্তর ন্যায় বলল, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, সেটাও মাথায় থাকে না। মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এটা জানা এমন কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছু দিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন। তানভীরও ব্যস্ততায় বেড়ে গেছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, এখন রাত 2টা-3টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। নিজস্ব বাইক থাকতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সবকিছু আবির সামলে নিয়েছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা, কোচিংয়ের ক্লাস শেষ। এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে 10টা থেকে 12টা পর্যন্ত। কোচিংয়ে পরীক্ষা হয়, পরীক্ষার পড়া, জান্নাত আপুর পড়া, তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই। তবে সবকিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘের নাস্তা খেয়ে যাওয়ার আগেই চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসে কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 12টা 50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছে। রাকিবের
পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারিনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞাসা করেছে, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, শেষ আর হবে না। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আসছি। আবির আর কথা বাড়ালো না। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে, 2 মিনিটও হয়নি শুরু হয়েছে। এর মধ্যে টেবিলে রাখা ফোনে ভাইব্রেশন হচ্ছে। বিরক্তে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে। কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না। গোমরামুখ মানুষের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটাও ভেবেই চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়েছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে, হৃদয় হরণী। সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি। নম্বরটা আরও 1 বছর আগেই থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথম কল এসেছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করলো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগে ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে এসেছে। 1 সেকেন্ডে আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। আবির ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে ডাকলো, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে গেছে। কপাল কুঁচকে পুনরায় কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকলো, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনোরকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে, এতটুকু বলতে আবার কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতরে তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। এই যন্ত্রণা বুক কুঁকড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। হৃদয়ে তোলপাড়। চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টা এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। মিটিং অফ। কথাটা বলে আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেছে। আবিরের চোখে টকটকে লাল হয়ে গেছে। পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বেরিয়ে যাচ্ছে। আবির পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, আমার যাওয়াটা এর থেকেও বেশি দরকার। আটকিও না আমায়। কথায় রাগের তীব্রতা স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার, ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যেই রাকিব অফিসে ঢুকেছে। আবিরের চিৎকার শুনে ছুটে এসেছে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করেছে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে।
রাকিব পিছন থেকে ডেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠে বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএস এর দিকে চেয়ে শোধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব স্বাভাবিক কণ্ঠে শোধালো, কোনো কথায় মেঘের নাম শুনেছ? ছেলেটাও মাথা উপর নিচ করে নাড়ালো। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকেছ, তাই তোমার কিছু করেনি। ভবিষ্যতে কোনো দিন আবিরকে আটকানোর চেষ্টা করবে না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে। আবির পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, আর বাকি 0.01% তার পরিবার। আমরা অফিসের সব কিছু। যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না। আবির বেঁচে আছে শুধু ওই মেয়েটার জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্ততপক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিনও নাক গলাবে না, তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখছো, সে এতটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদে আছে। জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টে লোক দাঁড়িয়ে আছে। আবিরের বাইক থেকে নামতেই দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা শুরু করেছে। একটা মেয়ে মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটা বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাত হেজাবের উপরে দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হও প্লিজ। কয়েক মুহূর্ত চলে এই বাধাহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখে আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, তার ফলে নাক, গলা, থুতনি সব লাল, গাল, নাক, থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শোধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেই দিকে পড়ল। একটা ছেলে গাছে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5টা লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা 4-5 জন ভয়ে কিছুটা দূরে সরে গেছে। আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারাও যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখেছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তো নিজের চোখে দেখেছে।
থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির ভাই 1 সেকেন্ডের জন্যও থামছে না। ছেলেটা প্রথমে কয়েকবার আটকাতে চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলল, স্যার আমি আপনাকে কল করেছি, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলল, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। 2 জন কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে, তার সাথে ঘন ঘন শ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি বিদেশে ছিলে না এত বছর? আবিরই তো তোমার নাম। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড, ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি, এখনও ইকবালের সাথে মাঝে মাঝে কথা হয় আমার। তা তুমি ওই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনো তীব্র। আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখল মেঘকে। আশেপাশের লোক বলছে, স্যার, ওই মেয়েটার সাথে অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে প্রশ্ন করল, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেকে দেখছে, আশেপাশের মানুষের কথা শুনছে, তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমরা আমার পরিচিত, আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেঁসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে, আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা এই গ্যাংটার ধরার চেষ্টা করছি, তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলছি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, দুহাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারল এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি আর 2 জন কনস্টেবল আহত ছেলেকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখে মুখে ঘাম আর রাগে দুটোই জ্বলজ্বল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলে পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টপটপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, মনে কর তুই এখন কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢকঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকে 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসবো?
আবির ভারী কণ্ঠে বলল, না, আসতে হবে না, আমি চলে আসবো। রাকিব, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবি অফিসে? আবির হ্যাঁ, রাখছি বলে কল কেটে দিল। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল, তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিসের গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো। এতটুকু বলতেই আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পিছনে পিছনে আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হেজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হেজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতে আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজে মতো রেস্ট নে। আবির 5 মিনিটে ওয়াশরুমে নিয়ে কোমরে টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, মেদহীন পেটে 6 প্যাকে হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে। শান্ত নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারে 2 হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘও বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল। মেঘের রক্তস্রোত বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শোধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে। খানিকটা সময় পর মেঘ চিবুক নামিয়ে নিল। আবির 2 আঙ্গুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বল শুধু, আর কোথায় ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছোঁয়নি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে। আবির, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপরে রাখা ফোনের টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে
থমকে দাঁড়ালো, মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি। কেউ ভেতরে যেন না ঢোকে। আমি মিটিং শেষ করেই আসছি। আবির চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর একটা কফি নিয়ে এসেছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেওয়ালের কিছু কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেওয়ালে দুটো হাতের ছবি আঁকা, যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা পিচ্চি হাত শক্ত করে ধরা, নিচে দুইটা লাইন লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে ডি এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে?